ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেড নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে আমাদের সাথে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আগে জানিয়েছি আজ আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, আমরা আজকের দিনের বাছাইকৃত সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। কালকে লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হবেন এবং রাজনীতিবিদরা বলছেন এই বৈঠকে দূরত্ব কমার আশা দেখছেন তারা। ধন্যবাদ। দূরত্ব আশা করাটাই স্বাভাবিক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো জাতিকে বন্দি করে ফেলছে এবং তিনি তার কথা ঠিক রাখেন না। এই জন্য কিন্তু সন্দেহ আছে, প্রত্যাশা যেমন আছে তেমনি সন্দেহ কিন্তু আছে। আপনি খেয়াল করে দেখেন, ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে তিনি বলেছিলেন সংস্কার যতটুকু রাজনৈতিক দলরা একমত হয় ততটুকু নিয়েই নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। ওয়েবসাইটে দিয়ে দেব কে কোথায় হাঁ করছে না করছে জনগণ বুঝবে। তো এখন তো অনেক সংস্কারের প্রস্তাব আসলো, দলগুলি তাদের সংস্কার প্রস্তাবের উত্তর দিল, এমসিকিউ প্রশ্নের উত্তর দিল, সব দিচ্ছে চূড়ান্ত। এখন এত ডিলে করার তো অর্থ হয় না। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে ভিন্ন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পর্যায়ে দেশটা নিয়ে আসছে, ওনার উচিত এই হাল ছেড়ে দেওয়া। উনি দেশটা চালাতে পারছেন না। হ্যাঁ, এখন আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবে, উনি কিছু এনজিও আর কিছু ফরেনার নিয়ে দেশ চালাচ্ছেন। আমাদের দেশে ব্রিটিশ আমল না যে বর্গীরা দেশ শোষণ করে খাবে, এটা আমি পছন্দ করি না। এই সরকারের বিদায় হওয়া উচিত। কারণ আপনি খেয়াল করে দেখেন, বিশ্ব ব্যাংক বলছে আগামী বছর 3.3 জিডিপি গ্রোথ হবে। এই 3.3 যদি ঠিক হয় তার মানে 26 সালে দুর্ভিক্ষ হবে। আপনি দেখেন জিএসপি উন্নয়নশীল দেশে যাবে, জিএসপি সুবিধা বাতিল হবে। আইএমএফের সকল শর্ত পূরণ করে লোন নিয়েছে। হ্যাঁ, এবং ইউএন ভিত্তিক লোন নিয়েছে $7.5 বিলিয়ন, এটা হয়ে গেছে $12 বিলিয়ন। এছাড়া ওনার ব্যক্তিগত ইন্টারেস্টে বহুত কিছু নিয়ে ফেলছে। এই জন্যেই আমি বলছি, আর নিজেও তিনি অনেক সমস্যাগ্রস্ত। মুখে যাই বলুক না কেন, আপনি বলেন তার দণ্ডিত ছিল, সে 6 মাসের দণ্ড ছিল, তার বিরুদ্ধে দুর্নীতি মামলা ছিল। তিনি কিন্তু সেটা নিয়ে এসে প্রধান উপদেষ্টা হয়েছেন। এটা কি নৈতিক আইনগতভাবে সঠিক হয়েছে? উনি এসে এক্সিকিউটিভ অর্ডারে সব উদ্যোগ করে ফেলছে। তাহলে আগে হাসিনার সরকার, ফেসিবাদী সরকার আর ওনার ভিতরে পার্থক্য কী? আর রাষ্ট্র যে চালাচ্ছে, আগের যে সরকার ফেসিবাদ বলা হয়, তার কোনটা পার্থক্য আছে বলেন? ওনার সময়ে এখন এই যে লন্ডনে গেছে তারেক রহমানের সাথে বৈঠক, সেই সাথে লন্ডনে যেসব পাচার হয়েছে সেই টাকা উদ্ধারের জন্য আলোচনা করবে। ওনার সময় তো লাখ কোটি টাকা পাচার হয়েছে, ওনারটা ফেরত আনেন না কেন? ওনার লোকজন তো, উনি তো সব ছাত্র বসায় দিয়েছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে, সবাই তো চুরি করতেছে। এবং ওনার উপদেষ্টাদের এপিএস থেকে শুরু করে আপনি বলেন তারা সবাই তো টাকা পয়সা কামাচ্ছে। তো এটা কি হইল? এটা বর্গী হয়ে গেল না? এই ব্রিটিশ আমলের বর্গী শাসন হয়ে গেল না? বিদেশে সব, এখানে 17 জন আছে বিদেশে প্রবাসী ওনাকে সাহায্যকারী, 9 জন উপদেষ্টা আছে সরাসরি বিদেশি নাগরিক, সরাসরি স্বীকার করে না। উনি নিজেও আমেরিকান নাগরিক। তা আমরা কি দেশ স্বাধীন করছি রক্ত দিয়ে? বিদেশিদের দেশ চালানো, বিদেশিরা দেশ চালাবে, চালাইলে ভালো। আমাদের পলিটিশিয়ানরা পারছে না, তুমি ভালো চালাইলে। এখন দেশটা তো এমন জায়গায় নিয়ে আছে, এমন জায়গায় ছেড়ে, এখন যদি ছেড়েও দেয়, নির্বাচন হওয়ার পরে যে সরকার ক্ষমতা আসছে তাদের জন্য তো কঠিন সমস্যা হবে। আপনার 2026 সালে আপনি দেখবেন যে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, অর্থনৈতিক অবস্থা একদম বিপর্যস্ত। প্রবাসী আয়টা, রেমিটেন্স আছে প্রবাহ, কিন্তু মাত্র 5% ফর্মাল চ্যানেল আছে, আর সব এখন এই যে পত্রিকা আসছে তো সব বাইরে দিয়ে আসে। তো ওখানেও তো বেনিফিট পাচ্ছে না। এখন এই জিডিপি গ্রোথ, ব্যাংকের রিজার্ভ তো একই আছে, 20-এ নড়চড়া হচ্ছে না।
তো সুতরাং আমাদের অবস্থা কিন্তু অর্থনৈতিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণ নাই, একটি সেক্টরও নিয়ন্ত্রণে নাই। এখন এই জন্যেই মানুষ আশাবাদ, মানুষ আশা করে যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলতে চেয়েছেন, এটা তো মেজর পার্টি, এবং আপনি দেখেন ওনার সাথে আলোচনা করে এই যে নির্বাচন নিয়ে যে সমস্যা, এই সমস্যা দূর করা। কারণ আপনি খেয়াল করে দেখেন আচমকাইদের আগে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঠাস করে কয়ে দিল জুনের প্রথমার্ধে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, কোনো একদিন নির্বাচন হবে। কেউ জানে না, একটা সমস্যা তৈরি করে দিল। উনি বাংলাদেশের লোক না তো, উনি আন্তর্জাতিক লোক, নাইলে কেউ জুনে নির্বাচনের কথা বলতে পারে? এপ্রিলে বলতে পারে? বলেন আপনি। আপনার রোজা, তারপরে ঈদ, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তারপরে ঘূর্ণিঝড়, তুফান, বন্যা ইত্যাদি ইত্যাদি। উনি স্কুল কলেজ বন্ধ থাকবে, রিটার্নিং অফিসার কই পাবে, প্রিজাইডিং অফিসার কই পাবে, স্কুল যে পুলিং সেন্টার বানাবে কই পাবে? এগুলো তো হিসেব ওনার কাছে নাই, ওনার কাছে হিসেব নাই। উনি একটা বাহিনী তৈরি করছে, ছাত্রদের বাহিনী তৈরি করছে, এটা দিয়ে প্রেশার গ্রুপ হিসেবে চালায় গেছে, মব জাস্টিস এইসব জানে সাপ, এটাও শেষ। কারণ বিএনপি আপনি দেখেন না, প্রধান আপনার আর্মির প্রধান বলে দিছে নো মব জাস্টিস, ফুল স্টপ কয়ে দিছে না। আর বিএনপি যে তরুণদের সমাবেশ করছে না, দেখাই দিছে তো, তরুণরা তো খালি ওনার সাথে নাই, ওনার তরুণরা তো দুর্নীতি কইরা কেমোথেরাপি খাইতে খাইতে ছোট হয়ে গেছে। যত নির্বাচন পিছাবে তত এটা শূন্য হয়ে যাবে, এদের কেউ ভোট পাবে না। ওই যে আওয়ামী লীগের সময় আমিডামি নির্বাচন করছে না, ওখানে বড় বড় নেতাদের দিয়ে 3টা পার্টি করেছিল, 300 সিটেই তারা নমিনেশন দিছে, একটি প্রার্থীর বিজয় তো দূরের কথা, একটি পার্টির জামাত থাকে নাই। আর এরা তো কোনো জায়গায় দাঁড়াইতে, ঢাকা শিডিউল দেখ, ঢাকা সরতে বেরোতে পারবে না এরা। আমরা একটু রেজানুল হক রাজার কাছে যাই। রেজানুল হক রাজা, আমরা এম এ আজিজের কথা শুনছিলাম, উনি বললেন যে ডক্টর ইউনূস জাতিকে বন্দী করে ফেলেছে, আপনার কি তাই মনে হয়? না, আমি হয়তো আজিজ ভাইয়ের কথা আজিজ ভাই তার মতো করে বলেছেন। আমি যেটা মনে করি যে আসলে দেশ চালানো সহজ না আর কি। দেশ চালানো বাইরে থেকে ধরেন অনেক কথাই বলা যায়, কিন্তু সরকারে যাওয়ার পরে এটা এখন আমাদের গভর্নরের কথা যদি ধরেন, আমাদের আহসান মনসুর সাহেব, উনিও তো যখন বাইরে ছিলেন অনেক ধরনের কথাবার্তা বলতেন। উনি কি সরকারে গিয়ে সেই কাজটা কি করতে পারছেন? উনি কিন্তু নিজেই বলেছেন যে দেশ থেকে টাকা পাচার হয়েছে, এটা তো কোনো সন্দেহ নাই। উনি যখন বাইরে ছিলেন তখন বলতেন যে টাকা পাচার করতে সরকার ব্যবস্থা নেয় না কেন? টাকা পাচার যেখানে যেসব জায়গায় টাকা পাচার হয়ে গেছে সেসব জায়গার সঙ্গে যোগাযোগ করে সরকার টাকা ফেরত আনে না কেন? এখন উনি গভর্নর হিসেবে বসার পরে এখন উনি বলছে টাকা ফেরত আনতে গেলে 4-5 বছর লাগবে। যার মানে হচ্ছে সহজ না কাজটা। আমাদের প্রধান উপদেষ্টার একটা ইন্টারন্যাশনালি একটা ভালো ওনার কানেকশান আছে এবং ওনার একটা ভালো ইমেজ আছে, এটা সত্যি কথা। গ্রামীণ ব্যাংকের অবশ্য গ্রামীণ ব্যাংকের ভালো মন্দ দুই মানে বিতর্ক আছে, বাট একটা প্রতিষ্ঠান তিনি দাঁড় করিয়েছেন, সেই প্রতিষ্ঠানটা নোবেল প্রাইজ পেয়েছে। কিন্তু একটা এনজিও চালানো আর সরকার চালানোর মধ্যে তো ডিফারেন্স আছে। তিনি চাইলেও অনেক কিছু করতে পারছেন না। যেমন ধরেন আমরা দেখলাম তো এই যে লন্ডনে এখন যেটা হচ্ছে, তিনি যে দেশে গেছেন সেই দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে তিনি দেখা করতে চান, কিন্তু সেটা পারছেন না। তো মানে চাইলে অনেক কিছু করা সম্ভব না। কিন্তু ওনার একটা এক্সপেকটেশন হয়তো ছিল, মানে ওনার যে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলের যে ভাবমূর্তি, তাতে উনি হয়তো বা তার সাঙ্গপাঙ্গ ওরা তাকে হয়তো বুঝিয়েছে যে কোনো ব্যাপার হবে না এটা। এই জন্য দেখেন উনি যাওয়ার আগে কিন্তু এখানে প্রথমত ফরেন সেক্রেটারি একটা প্রেস কনফারেন্স করেছেন, তারপরে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, ওরা দুজনেই কিন্তু যাওয়ার আগে বলেছেন যে এটা একটা সরকারি সফর এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তো একটা প্রাইম মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ হবে সেটা তো আগে কনফার্ম না হয়ে কি বলাটা তো ঠিক হয় না, সেটা তো এখন বোঝা যাচ্ছে। এনিওয়ে, তো আমি মনে করি যে না, আসলে মানে আওয়ামী লীগ দেশটাকে যে পর্যায়ে রেখে গিয়েছিল, সেই পর্যায় থেকে দেশকে এই 10 মাসে খুব ভালো মতো চালানো সহজ না, কঠিন। কিন্তু আমি আজিজ ভাইয়ের সঙ্গে কিছুটা একমত যে যেভাবে
যতটুকুই বা করা যেত সেটাই কি সরকার ঠিকমতো করতে পারছে কি না? সরকারের ভিতরেও সরকার আছে এরকম শোনা যায়, তাই না? অনেক উপদেষ্টা, এই যে ইলেকশনের টাইম নিয়ে আলোচনা হচ্ছে, তো ওই সময়সীমা যে নির্ধারণ করা হলো এপ্রিল মাস, কোন যুক্তিতে করা হলো আমরা কিন্তু কেউ বুঝতে পারতেছি না। এরকম একটা সময়ে ইলেকশন কিভাবে হবে? সময়টা যে খারাপ কেন সেটা আজিজ ভাই ব্যাখ্যা করেছেন, আমি আর ওই দিকে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় কি যে বিএনপি যেহেতু বারবার বলছে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, এইটার কোনোভাবেই বিএনপির এই কথাটা রাখা হবে না, এটাই বোধহয় কারো সিদ্ধান্ত। এই জন্যে তারা এটাকে নিয়ে গেছে এপ্রিলে এবং সেটা প্রধান উপদেষ্টাকে দিয়ে সেটা কনভিন্স করে তাকে দিয়ে সেটা ঘোষণা করিয়ে দিয়েছেন এই যে ঠিক ঈদের আগের দিন রাতের জাতির উদ্দেশ্যে ভাষণে। তো সেই কারণে আমার মনে হয় যে কি যে সরকারের ভিতরে সরকার থাকে না, বলা ডিপ স্টেটের কথা তো আমরা জানি, তো সহজ না আর কি বিষয়টা। তারপরেও আমরা আশা করব যে ওনার যতটুকুই উনি করতে পারছেন না কেন, আর যেহেতু কঠিন হচ্ছে চালানো, আমিও মনে করি যে আলটিমেটলি এটা তো চিফ অ্যাডভাইজার নিজেও স্বীকার করেন যে দেশটা তো আসলে রাজনীতিবিদরাই চালাবে। এবং আমাদের মনে থাকতে পারে যে একবার নুরুল কবির ভাই নিউজের সম্পাদকের সঙ্গে উনি ইন্টারভিউতে বলেছিলেন যে ওনার আসলে অভিজ্ঞতা, উনি নিজেই বলেছেন আমার তো অভিজ্ঞতা নাই, আমি তো এই বিষয়ে কখনো কাজ করি নাই, তো আমি চেষ্টা করে যাচ্ছি, যদি লাগে ভালো, না লাগলে বুঝতে হবে কপাল খারাপ, লাইক দিস, এই ধরনের কথা তিনি বলেছিলেন। তো আসলে লাগছে না। এবং বিদেশিদের সঙ্গে যতবার আমাদের সরকারের, উনি তো বেশ কয়েকবার দেশের বাইরে গেছেন আপনার এই দায়িত্ব নেওয়ার পরে, 11 বার। হ্যাঁ 11 বার বিদেশ সফর করছে, তার একটা ছাড়া সবটা প্রাইভেট সফর। আচ্ছা, তো যতবারই গেছেন বিদেশিদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং সবাই বাংলাদেশকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য সবাই মুক্ত হস্তে বা উদার কণ্ঠে বলেছেন, কিন্তু তার রেজাল্ট কিন্তু আমরা সব কিছু যে পাচ্ছি তা না। তো সহজ না, এই জন্য আমি বলছি যে আপনি যা আশা করেন বা সবাই যা বলে, দেখেন এই যে বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক বড় কথা হয়, একটা বিনিয়োগ সামিট হয়ে গেছে আমাদের দেশে, ইনভেস্টমেন্ট সামিট, যেখানে দেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসায় নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন না। মানে পরিস্থিতিটা তো, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সময় চলছে, তাই না? 2 দিন পরে ইলেকশন হবে, ইলেকটেড গভর্নমেন্ট আসবে। এই যে এখনকার যে একটা সময়, এই সময়ে কেউ বড় করে ইনভেস্টমেন্ট করছে না, দেশের ব্যবসায়ীরাই বিনিয়োগ করছে না তাদের ইন্ডাস্ট্রিতে, বিদেশিরা কীভাবে বিনিয়োগ করবে এই সময়ে? সো আপনি বিদেশিরা যত কথাই বলুক, এই সমস্ত কারণে আমার মনে হয় যে বিএনপি, এই যে যেটা আপনি প্রথম প্রশ্নটা করেছিলেন আজিজ ভাইকে, যে তারেক রহমানের সঙ্গে ওনার যেটা মিটিং হচ্ছে, আমার মনে হয় যে এটা একটা সুবর্ণ সুযোগ বিএনপির সঙ্গে। বিএনপি তো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন হলে সবাই এটা বলে, ইভেন এই ছাত্রদের নতুন দলের নেতারাও বলেন যে বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। সেই রকম একটা দলের যেটা বলছে, এবং ডিসেম্বর বলছে ইলেকশনের কথা তারা বলছে, আপনি যদি ডিসেম্বর রাজি হলে তাদের কথা রাখা হয়ে যায়, এটা যদি আপনার মনে হয় যে জেদাজেদের বিষয় যদি হয়ে থাকে, ওকে ডিসেম্বর বাদ দেন, জানুয়ারিতে দেন, ফেব্রুয়ারির 15 তারিখ বা 17 তারিখ থেকে রোজা শুরু হবে, তার আগেই ইলেকশনটা হয়ে যাওয়া উচিত, কারণ তখন ওয়েদারটাও ভালো থাকে। এবং ওই যে রোজা শুরু হয়ে যাবে, আপনি দেখেন এপ্রিলে হলে কী হবে, রোজা আসছে, রোজা শেষ হবে মার্চের মাঝামাঝি সময় গিয়ে, তারপরে আপনার ওই সময়, তাহলে আপনি যদি এপ্রিলে ইলেকশন হয়, তাহলে পুরো রমজান মাসে আপনার ইলেকশন ক্যাম্পেইন করতে হবে না? এটা কি সম্ভব? রোজার মধ্যেই মানুষ এই ইলেকশন ক্যাম্পেইন করবে? মির্জা ফখরুল সাহেব তো একটা ইন্টারভিউতে দেখলাম বলে ফেলছে, তাহলে আমাকে প্রতিদিন রোজার এই ইফতার পার্টি দিতে হবে, তো এটা তাহলে খরচ বেড়ে যাবে কত। কোনোভাবেই এপ্রিল মাসটা ইলেকশনের জন্য উপযোগী না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রধান উপদেষ্টাই আপনার গতকালই একটা যে সংলাপ হয়ে গেল, যেটা একটা লন্ডনে, সেখানে তিনি আবার এটাই বলেছেন, না এই টাইমটা ভালো সময়। তো এখন এটা কারা ওনাকে এই সমস্ত বুদ্ধি দিচ্ছে জানি না। আমি মনে করি যে তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই জায়গাটা যদি একটা সমঝোতা হয় দুই পক্ষের মধ্যে, তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। ডিসেম্বর বা ম্যাক্সিমাম জানুয়ারির মধ্যে ইলেকশনটা যদি ফিক্স করা যায়, এই জিনিসটা আমার মনে হয় বৈঠকে গুরুত্ব পাবে এবং বিএনপির জন্য বড় অ্যাচিভমেন্ট হবে যদি তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই বিষয়টা একটা সমঝোতা করে ইলেকশন টাইমটা আগায় না যায়। এম এ আজিজ,
আপনি ইলেকশন নিয়ে যেটা দিচ্ছিলেন এপ্রিলে কি কি সমস্যা হতে পারে, যেটা রেজওয়ানুল হক রাজাও বলছিলেন বা আমরা সবাই আসলে বুঝতেছি একটা প্রাকৃতিক দুর্যোগের কথা, কারণ এপ্রিলে ভয়াবহ একটা ঘূর্ণিঝড় আমরা দেখছিলাম 91-তে মেবি 29শে এপ্রিল, রোজা ক্যাম্পেইন সবাই আমরা বুঝতেছি। তো সরকারের যারা আছেন তারা তো বিচক্ষণ, তারা কি ব্যাপারটা বুঝতে পারছেন না? বা আমার কেন জানা বুঝতে মতে পারছেন না? সরকারের একটা অংশ তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পক্ষে, হ্যাঁ, এবং বেগম খালেদা জিয়া তিনিও এক্সপ্রেস করেছেন ফেব্রুয়ারি পর্যন্ত পিছানো যেতে পারে। তো তার জন্য তো সম্মানজনক। আপনার ডিসেম্বর বিএনপি চেয়েছে, সেখান থেকে তো শিফট করে ফেব্রুয়ারি। আমাদের দেশের আবহাওয়ার কারণে এবং আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে রোজা পরীক্ষা টরীক্ষা মিলে ফেব্রুয়ারির পরে তো পিছানো যায় না। সুতরাং আপনি নির্বাচন দিলে তো ফেব্রুয়ারিতেই দিতে হবে, কারণ উনি যদি এপ্রিল পর্যন্ত ধরে রাখে, উনি তো এই দেশে কোনো বিনিয়োগ হবে না, কোনো ইনভেস্টমেন্ট হবে না, কোনো টাকা আসবে না। এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী পাত্তাও দিল না, এটার মেসেজটা কি? তুমি ফলিং, তোমার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে উনি সারা বিশ্বে আপনার হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট সবকে হিপনোটাইজ করতে পারে, কিন্তু টাকা আলাদা। পরাশক্তিগুলোর টাকা বেনিফিট ছাড়া কোনো সম্পর্ক নেই, সহজ কথা। এখন আগের আমলে আমরা ছাত্র জীবনে দেখছি আমেরিকার সবচাইতে গণতান্ত্রিক দেশগুলোকে পৃষ্ঠপোষকতা দিল, আর রাশিয়া এবং চীন বা সমাজতান্ত্রিক দেশ, এই দুটো বলা ছিল। এখন কিন্তু আপনি দেখেন যে স্বৈর শাসক বলেন, আর্মি শাসক বলেন, রাজতন্ত্র বলেন, এই দেনা পাওনা, অর্থনৈতিক দেনা পাওনা হলেই আর কিছু লাগে না। তো এই জন্যে আমি বলছি যে ইউনূস সাহেব বাঘের পিঠে বসে আছেন, উনি নামতে পারতেছেন না। আমার মনে হয় মই হিসেবে তারেক রহমানকে ব্যবহার করা উচিত। আমরা একটা বিরতি নিয়ে বিরতি থেকে ফিরে সেই ব্যাপার নিয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরতি সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগতম জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা। ফিরছি আলোচনায় এম এ আজিজ। বিরতির আগে আমরা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের নিয়ে আলোচনা করছিলাম। আমার আপনার কাছে একটি প্রশ্ন, যে এই যে প্রধান উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে এই মিটিংটার জন্য আহ্বান করলেন, যেটা আমরা বিএনপির পক্ষ থেকে শুনছি যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তারা এটা উদ্যোগ নেয়নি, রাদার প্রধান উপদেষ্টা নিজ থেকে চেয়েছেন। এটা লন্ডন সফরে উনি যাবেন এই জন্য কি না, নাকি এই মিটিংটা করাটা খুব জরুরি ছিল? না, দেখেন, এটা উনিই বলতে পারে, তবে আমি এটাকে পজিটিভ হিসেবে দেখি। এই জন্যই বলছি যে দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, কারণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব দল জনগণ এই ইউনূস সরকারের পক্ষে ছিল। উনি নিজে এটাকে দুই ভাগে বিভক্ত করছে। আপনি খেয়াল করে দেখেন, এখন এই লন্ডন সফরে যাচ্ছেন এবং দুটো অপিনিয়ন কিন্তু তৈরি হয়েছে। একটা হলো জামাত ইসলাম, এনসিপি, আর ওই যে কি হাত পাখার কি ইসলামিক আন্দোলন, এই তিন দল একদিকে আর বাকি দল একদিকে, এই দুটো ভাগ করে ফেলছে। সে একটা রাজনৈতিকভাবে সমাজকে দুটো ভাগ করে ফেলছে, উনিই ভাগ করছে। এরপরে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, তাকে বিরোধী দল বানায় ফেলছে কেমন? উনি নিজে বলছেন না, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। পরে বৈঠক ডাকছে, 28টা দল হাজির হয়েছে, 25টা দলই বলছে ডিসেম্বরে নির্বাচন। তারপরেই তো তার নির্বাচন দেওয়া উচিত ছিল, হ্যাঁ, দেয় নাই। এরপরে আপনি খেয়াল করে দেখেন, এরপরে বলল, আরেকবার এসে বলল যে একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার পরিচালনা অসম্ভব করে তোলে, তাহলে নূতন সিদ্ধান্ত নেবে। কি নূতন সিদ্ধান্ত নেবে? উনি তারেক রহমানের সাথে আলোচনা যদি ফেল করে, উনি তো ধাওয়া খাবে, নিশ্চিত ধাওয়া খাবে, এবং দেশটায় জনগণ এবং দেশ সাফার করবে। উনি তো দেশে পার দিবে। এখন প্রফেসর যে ওই দিন আন্দোলন আমি করব, যদি আলোচনা ব্যর্থ হয়, আলোচনা যদি না হয়, তাহলে প্রথম এয়ারপোর্ট রেড করা উচিত, যাতে কোনো প্লেন চলাচল বন্ধ থাকে। এই বিদেশে বর্গী যেগুলো আসছে, এগুলো সবকে আটকানো, এই একটাও বিদেশে পাঠানো যেতে দেওয়া নেই। এরা দেশটাকে লুট করতে আসে নাকি? সবগুলো চুরি করতেছে,
সবগুলো চুরি করে, কম বেশি সবগুলো সিপিবির চুরি। সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন যে বৈঠকটি হবে বল ইউনুসের কোর্টে। বল ইউনিসের বল তো ইউনিসের কোর্টে হইলো ওই বাঘের উপরে চড়ে আছে, না নামলে তো ওনার একটাই নিয়ে নামাইতে হবে, এই তো বল তো এইটুকুই। বল ওনার হাতে উনি হাঁ করতে হবে, হাঁ না করলে উনি গুতা খাবে, সহজ কথা। সবগুলো দল তো এখন একদিক ভাগ হয়ে গেছে তো এই ইস্যুতে, এটাতে উনি যত নড়াচড়া করতেছে তত বেশি সমস্যায় পড়তেছে। আমি তো বললাম 3টে দল যে আছে, 3টে দল যদি একসাথে নির্বাচনও করে একটারও জামানত, ওই জামাত একবার ইলেকশন করছে না, এই নিরপেক্ষ একবারে একটা পাইছে, আর একটা নির্বাচন করছে 3টে পাইছে, এবার নেই 10টা পাবে, শেষ। এনসিপি একটাও নাই, হাত পাকা, খেলবে ভালো, গোল নাই, তো সিট কোথায়? 10টা সিট, আর বাকিটা তো সব বিএনপি হয়ে যাবো, তো লাভটা তো নাই। অর্থাৎ উনি তো এখন অতি মাইনরিটির নেতা, এবং এই জন্য বিদেশিরা বলতেছে যে বাংলাদেশে নাকি জঙ্গি উত্থান ঘটতেছে, কারণ এক শ্রেণীর লোকদেরকে ওনার পক্ষে চলে গেছে। ইউনূস সাহেব তো পলিটিক্যালি তো কন্ডেম হয়ে গেছে, পলিটিক্যালি কন্ডেম হয়ে গেছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এখন উনি সমস্যা তৈরি করেছে, এই জন্য সমাধান ওনার হাতে। না হলে ওই রুহিন প্রিন্স তারাও কিন্তু ডিসেম্বরে নির্বাচন নির্বাচন চাইছে। চাইছে। সুতরাং এই দেশের ওই 3টে দল বাদে সবাই আপনার এই ফেব্রুয়ারি বেশি যাবে না, কেউ যাবে না, অর্থাৎ রোজার আগে। জামাত ইসলাম কিন্তু লন্ডনে আমির গেছে এবং নায়েবে আমির এসেও কিন্তু বলছিল যে রোজার আগে নির্বাচন, এটা যৌক্তিক, এর বেশি পিছানো যাবে না। এবং এটা যৌক্তিক এই কারণে, তাহলে বিএনপিও পিছাইল একটু, আর ডক্টর ইউনূস সাহেব যেহেতু পারছেন না, তিনি আগে আসলেন, ঠিক আছে। উনি যদি এগ্রি করেন ওনাকে ধন্যবাদ দেব, ওনাকে ধন্যবাদ, ওনার প্রশংসা করব। আমি শোনেন, উনি দেশের সম্পদ, এই কারণে যখন 6 তলা হাঁটে নামায়, তখন কিন্তু 3টে লেখা লিখছে, কেউ ছাপতে চায় না। টকশো এসে ওনার জন্য বহুত হ্যাকেল হয়েছে। এখন তো বুঝতেছি উনি এই আমাদের দেশের জন্য রীতিমতো ভয়ঙ্কর একটা শত্রু। উনি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, দেশের জনগণ, দেশ সম্পর্কে তার কোনো বিবেচনা বোধই নাই। ওনার ইগোকে স্থান দিতে হবে নাকি? উনি একটা বিদেশি লোক, ওনার জন্য ইগোকে দেশ ধ্বংস করে দেবেন নাকি? দেশটা বারবার পিছাচ্ছে। উনি বলেন দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, নির্বাচন হলেও তো যে সরকার ইলেক্টেড হবে, তার জন্য এই দেশ চালানো কঠিন হবে। এবং সবচেয়ে বড় কথা, উনি ইয়াং জেনারেশন পুরোটা ধ্বংস করে দিয়েছে। বিজ্ঞানের যুগে এই জেনারেশন একেবারে ধ্বংস, জাতিটা দাঁড়ায় থাকবে কোথায় বলেন আপনি? ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবগুলো ছেলে এখন রাষ্ট্র চালানোর ব্যস্ত, সব মিনিস্ট্রিতে বসায় দিছে, সব কমিশনে একজন ছাত্র, রেলওয়েতে 3টে ইন্টারমিডিয়েট ফার্স্ট ছেলে বসায় দিছে, উনি নিয়োগ দিছে, এরা সব লিজ ফিজ দিয়ে শেষ। ওখানের যে অ্যাডিশনাল সেক্রেটারি ছিল তাকে অনুমোদন করতে হয়, হাতে রিজাইন করে কেটে পড়ে বলে দিচ্ছে। বলেন বিবেচনাবোধ আছে ওনার? এইভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। বলেন আপনি, বলেন একটি জায়গায় সমস্যার সমাধান হয়েছে, ধরেন প্রশাসন ঠিক হয় নাই, এই যে ধরেন সাবেক রাষ্ট্রপতি, আমরা একটু রেজওয়ানুল হক রাজার কাছে যাই। রেজওয়ানুল হক রাজা, আমরা আজিজের কথা শুনছিলাম, উনি বলছিলেন যে বিবেচনা বোধ ওনার নাই, এবং উনি আরও একটা অভিযোগ করেছেন যে একটি জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। না, কিছুটা তো সত্যতা আছেই, মানে সত্যতা এই সেন্সে আছে যে ওই যে বিভিন্ন জায়গার কথা বললো না, অনেক ক্ষেত্রে অফিসিয়ালি দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে আনঅফিসিয়ালি অনেকে বসে পড়ছে বিভিন্ন জায়গায়। তো কিছুটা তো এরকম হচ্ছে। এবং ছাত্রদের দেখেন কীভাবে জেনারেশনটা নষ্ট হচ্ছে, তার একটা বড় এক্সাম্পল হলো ওই যে প্রথম যে সর্বনাশটা হয়ে গেল, যে ইন্টারমিডিয়েটের পরীক্ষাটাই কিছু ছাত্র, কিন্তু মুষ্টিমেয়, সবাই তো না, মুষ্টিমেয় কিছু ছাত্র তারা সচিবালয়ে জোর করে ঢুকে পড়লো, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে অবস্থান নিল, চাপের মুখে সরকার পরীক্ষা হবে না সিদ্ধান্ত নিয়ে নিল। ওই দিনই তো বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের। তো এখনও আবার আগামী বছর এই পরীক্ষা যারা দিবে, ওরা আবার দাবি করা শুরু করছে যে আমাদেরকে গত বছর মানে এই অর্ধেক সিলেবাসে নাকি পরীক্ষা নিতে হবে, এরকম। তো মাঝখানে যে মব কালচার শুরু হয়েছিল ব্যাপকভাবে, সেখানে মব দিয়েও তো অনেক দাবি দেওয়া আদায় করা হয়েছে। তো এটা একটা সবার রক্তের মধ্যে কিছুটা ঢুকে গেছে। তো কিছুটা তো আছে এরকম।
তো এখন এখান থেকে উত্তরণটা কি? এই যত আমি আজিজের সাথে একমত, এই 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 টাইমটা, এই পিরিয়ডটা যত শর্ট করে যত তাড়াতাড়ি ইলেকশন দেওয়া যায়, আলটিমেটলি তো ইলেকশন মানে ইলেকশন দিতে হবে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট তারা ফুল ফ্লেজেতে আপনার দেশটা শাসন করবে, সেই দিকে যাওয়া উচিত। আপনি এর আগে একটা বলছিলেন যে সময়টা ভালো না এপ্রিল, তারপরেও কেন এই এপ্রিল মাসে ইলেকশনটা দেওয়া হইল? আমার ধারণা যে আগেও একবার বলেছি যে একটা মহল, এটা ইগো প্রবলেম একটা বলছি। বিএনপি ডিসেম্বরে চায়, বিএনপি ডিসেম্বরে ইলেকশন দিলে বিএনপি জয় হয়ে যাবে, অর্ধেক জেতা কিন্তু বিএনপি জিতে ফেলবে ডিসেম্বর ইলেকশন যদি সরকার দিতে যায়। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে কিছু শক্তি কিন্তু আছে, কিছুটা আজিজ ভাই বলেছেন, কিছু কিছু দল, ধরেন নতুন দল এনসিপি কিন্তু বারবার বলছে ইলেকশন তাদের কাছে প্রায়োরিটি 3 নম্বরে। আগে হলো বিচার, তারপরে ইলেকশন। আগে দুটো হতে হবে, দৃশ্যমান বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে বলছে না। এবং তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনটাও তারা আগে চায়, জামাত ইসলামও স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। তার মানে এই জাতীয় নির্বাচনটা আর একটু পরে হলে সমস্যা নাই। এবং আপনি আজিজ ভাই প্রথমে বলেছিলেন, এটা সত্য, জামাতের আমির শফিকুর রহমান সাহেব একবার বলেছিলেন যে রমজানের আগে ইলেকশনটা হয়ে যাওয়া ভালো। এবার তারপরে কিছুদিন আগে দেখলাম উনি এপ্রিলের কথা কিন্তু উনি বলেছেন যে এপ্রিল পর্যন্ত যাওয়া যায়, এবং আমরা দেখলাম তারপরে এপ্রিলের কথাই প্রধান উপদেষ্টা বলে ফেললেন। তার মানে এই যে গ্রুপটা যারা ইলেকশনটাকে একটু পরে হলেও অসুবিধা নাই বা পরে হোক তাই চায়, তাদের কথা অনুযায়ী ফাইনালি এপ্রিল মাসটা বাছাই করা হয়েছে। তো আপনি তাহলে সংখ্যাগরিষ্ঠর মতামত অগ্রাহ্য করে আপনি সংখ্যালঘিষ্ঠ যারা, তাদের মতামতটাকে আপনি গুরুত্ব দিলেন। এবং সরকারের মধ্যেও একটা শ্রেণী আছে যারা আসলে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে চায়। এবং ওই সময় দুটো দলের কিন্তু নিবন্ধন ছিল না, তাদের সাথে কথা বলে কেন? স্টিল জামাতের নিবন্ধন পরে, মানে নিবন্ধন তখনও হয় নাই, আর এনসিপিতে নিবন্ধন নাই। যাই হোক, এনসিপির নিবন্ধন আছে কিনা সেটা বড় ইস্যু না, তারা বিপ্লবের নেতৃত্ব দানকারী শক্তি, তো এটা নিয়ে বড় কথা না। তো এই জন্যে আমার মনে হয় যে প্রফেসর ইউনূস উনি হয়তো, আমি আগেও বলছি আবারও বলি, হয়তো উনি নিজেই যে সব কিছুই উনি চাইলেও করতে পারছেন, এটা আমার কাছে মনে হয় না। ওনার অ্যাসোসিয়েটস যারা আছেন বা আরও অন্যান্য পলিটিক্যাল ফোর্স যারা আছে, তারা এনসিপি হয়তো রাজনৈতিকভাবে এখনও এরকম শক্তিশালী হয় নাই, কিন্তু তাদের ওপিনিয়নের একটা দাম আছে। তো কারণ প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি কিন্তু মানে প্রায়ই বলেন, তরুণদের কথা বলেন, তাদেরকে রাজনীতিতে বা দেশের ক্ষমতায় আমাদের একটা বিরতি বলেন না। তো তার একটা ইনফ্লুয়েন্স, তো ওদের একটা ইনফ্লুয়েন্স তো ওনার উপরে বা সরকারের উপর তো আছেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। জেডএসএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ, আমাদের সাথে স্টুডিওতে আছেন এম এ আজিজ এবং রেজওয়ানুল হক রাজা। ফিরছে আলোচনায়। এম এ আজিজ, কালকের এই বৈঠক নিয়ে আপনার প্রত্যাশা একটু শুনতে চাই। আমি প্রত্যাশা চাই উভয় কুল রক্ষা হোক এবং আলটিমেটলি দেশটা নির্বাচন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে যে কথা বলেছে যে যতটুকুতে ঐক্য হয় ততটুকু সংস্কার হোক, আর বিচার, উনি বলছেন যে সংস্কার, বিচার, নির্বাচন। উনি তো বিচার করতে পারতেছেন না। একটা বিচারে চার্জশিট দিছে 10 মাসে, তাহলে কত বছর লাগবে? কত বছর লাগবে বলেন? উনি বিচার করতে হলে অন্তত 50 বছর লাগবে। ওনাকে এই সময় দেওয়া হবে না। দেশের শান্তি দরকার, স্থিতিশীল আইনের শাসন, সুশাসন দরকার। সুতরাং উনি নির্বাচন দেখ, এবং তারেক রহমান, তিনি, তার সাথে বৈঠক হবে, বড় দল। আমার কথা হল তিনিও ওই ডিসেম্বরে স্টিক না করে তিনিও ফেব্রুয়ারি পর্যন্ত রাজি হবেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও আমাদের দেশের অবস্থা বুঝে, তিনি যেহেতু সরকার চালাতে পারতেছেন না, তিনি ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিক। ব্যাস, নির্বাচন, জাতীয় নির্বাচনে চলে যাক। নির্বাচনে যে দেশের যেমন প্রজা তেমন রাজা হোক না, ওর ব্যথা কেন হতো? ও বিদেশে চলে যাওয়ার, বিদেশে যা ঘুরে বেড়াক্কা, সমস্যা কি? রেজওয়ানুল হক রাজা। না, আমারও প্রত্যাশা এরকমই। দেখেন, এই নির্বাচন এপ্রিলে ঘোষণা দেওয়াতে আমরা সবাই বলছিলাম না নির্বাচনের একটা টাইম কেন সরকার দিচ্ছে না। তো অবশেষে সরকার একটা টাইম দিল, তাতে তো সমস্যার সমাধান হওয়ার কথা, সেটা না হয়ে সমস্যা বেড়ে গেছে আরও। যে না, এপ্রিল মাসে ইলেকশনে দেওয়া ঠিক হচ্ছে না। তা এখন আমিও আজিজের মতোই আমি একমত যে এটা নিয়ে যদি দুই পক্ষ
বিএনপির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে তো বাকিগুলি তো মেজর সমস্যা না। তো যদি ওকে এপ্রিল বলছে সরকার, আর বিএনপি বা তাদের আরও অনেক অনেক দল বলছে ডিসেম্বর, তাহলে মাঝখানে আসেন। মাঝখানে আসতে হলে বিবেচনা একটাই, রমজান শুরু হবে ফেব্রুয়ারির 17 তারিখে, তার আগে ইলেকশনটা শেষ করতে হবে। এই বিষয়ে একটা সমঝোতা এই কালকের বৈঠকে হোক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ রেজাউল হক রাজা। আমি আরেকটা বিষয় একটু আলোচনা করতে যাই, আমরা শেষের দিকে আছি। অর্থ পাচারের অভিযুক্ত ধনকুবেদের সঙ্গে সমঝোতার কথা চিন্তা করছে সরকার, এটা ফিনান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা ইন্টারভিউ। মানে যারা টাকা পাচার করেছে তাদের অর্থ সঙ্গে, পাচার অভিযুক্ত ধনকুবেদের সঙ্গে যারা টাকার পাচার করেছে তাদের সঙ্গে সমঝোতার। তো এই সরকারের চেতনা তো বিপ্লবী চেতনা। জুলাই চেতনাটা কি বিপ্লবী চেতনা না? তারা কি করে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে তাদের সঙ্গে যারা অপরাধী, যারা টাকা পাচার করেছে তাদের সঙ্গে আপনি সমঝোতে আসেন কি করে? এই চিন্তা আমি তো মনে করি যে এরকম একটা সুবিধাবাদী সিদ্ধান্ত তো এই সরকারের কাছ থেকে, এবং সুবিধাবাদী শুধু না, মানে এটা একটা ইললিগ্যাল হবে, এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে। এবং এই সরকারের, আবারও বলি, এই সরকারের যে চেতনা, স্পিরিট, তার সঙ্গে এই সিদ্ধান্তটা মোটে যায় না, মেলে না। এম এ আজিজ, আপনাকে একই প্রশ্ন যেটা রেজাউল হক রাজা বলছিলেন। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, ব্যাপারটা এরকম হলো না? উনি টকশো করছেন আগে এই টাকা পাচার সম্পর্কে, কি বলেছে যে সরকার ব্যর্থ, পাচারকারীদের টাকা নিয়ে আসে না। তো ওনার মেয়ে যে ফ্ল্যাট কিনছে ওই টাকাটা আগে আনুক না, ওটা তো উনি জানে। উনি নিজে বলছে যে তার স্বামী আগেই, আমার মেয়ের জামাই আগেই রোজগার করছে, এই সেই করছে, তা আগে পরে করতে পারে নাই। উনি গভর্নর হওয়ার ফলে কেন হলো? তো আর সমঝোতা করবে মানে যে টাকা পাচার করছে সে জাতির শত্রু, আরও কঠোর আইন করতে হবে এবং সেই টাকা পুরোটা ফেরত আনতে হবে। উনি টকশোতে তাই বলছে, তো উনি এখন উল্টো কথা বলে কেন? মানে সমঝোতা কাইন্ড অফ এরকম কিনা যে একটু বুঝিয়ে শুনিয়ে যদি তাদেরকে কনভিন্স করে টাকাগুলো ফেরত আনা যায়। যিনি টাকা পাচার করছে তিনি কোনোদিন এইটা হয়, যেমন ওই যে করে না যে এই যে বাজেটে সবসময় রাখে যে ওই পাচার করা টাকার ইন্টারেস্ট কমায় দেয়, একটা টাকা ফেরত আসে, কারণ সেটা আইডেন্টিফাই করতে গেলে তো তাদেরকে কিছু সুবিধা তারা নিতে চাইবে, কিন্তু সুযোগ নিতে চাইবে, আপনি কি সেটা দিবেন? সমঝোতা কি? আমি খুব পাচারকারীর সাথে সমঝোতা। 30 সেকেন্ড একটু শুনতে চাই আপনাদের দুজনের কাছে, আদতে কি সম্ভব পাচারকৃত টাকা ফেরত আনা? পাচার আনা খুব কঠিন। এ পর্যন্ত পাচার করা টাকা অনেক রকম সমস্যা আছে। আর ধরেন সুইস ব্যাংকে টাকা আছে, আপনার এটার জন্য তো টাকা আনা তো কঠিন। সুইস ব্যাংকটাই, পুরো ব্যাংকটাই, ব্যবস্থাটাই হচ্ছে গোপন রাখা। আপনি বের করবেন কিভাবে? বের করবে ইন্টারন্যাশনাল আইন আছে, তার সাথে তো বাংলাদেশ। আমরা রেজাউল হক রাজা, আপনার কাছে একই প্রশ্ন, আদতে কি সম্ভব? এটা তো আমি, আমার চাইতে গভর্নর সাহেব যেটা বলেছেন সেটাই আমি রিপিট করবো। তিনি বলেছেন যে 4-5 বছর লাগবে, তার মানে ব্যাপারটা অত সহজ না, সময় লাগবে। সেই সময়টা কি সরকার চাচ্ছে কিনা আমি জানি না, তবে কঠিন। গভর্নর নিজেই বলছেন সহজ না। ধন্যবাদ রেজাউল হক রাজা, ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, এই ছিল জেড নিবেদিত সংবাদ সম্প্রসারণে। জিবিসি সঙ্গেই থাকুন।